আসসালামু আলাইকুম। আজকে আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ 7 এর 8 নাম্বার ক্লাস। আর এই ক্লাস থেকে আমরা আমাদের স্ট্রিং এর টপিকটা দেখতে যাচ্ছি। তো মেইনলি স্ট্রিংটা আসলে কি? আমরা গত ক্লাসে গত ক্লাস বলতে আমরা গত উইকে আর কি ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা শিখেছি এবং ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিয়ে বেশ কিছু টপিক শিখেছি। তার মানে আমরা বলতে পারি যে ওয়ান ডাইমেনশনাল অ্যারের উপরে আমাদের বেশ ভালো একটা এক্সপার্টাইজ আছে। তো এই ওয়ান ডাইমেনশনাল অ্যারের টপিকগুলো যদি আমরা ভালো মতো পারি তাহলে স্ট্রিং আমাদের জন্য কোনো ব্যাপারই না, কারণ স্ট্রিং অ্যাজ লাইক ওয়ান ডাইমেনশনাল অ্যারে, একদম সেম টু সেম অ্যারের মতো কাজ করে। তো আমরা যদি অ্যারে টপিকটা খুব ভালো মতো বুঝে যাই, আমাদের জন্য স্ট্রিং বোঝাটা কোনো ব্যাপারই না। এবার আসি যে আসলে স্ট্রিং জিনিসটা কি। ধরেন আমি যদি একটা লাইন লিখি, সাপোজ ধরেন আমার নাম আমার নাম হচ্ছে ফুয়াদ। তো আমি যদি এই ফুয়াদটা লিখি এবং এই যে ফুয়াদ, এই ফুয়াদের উপরে টোটাল কিন্তু 4টা ক্যারেক্টার আছে। এফ একটা ক্যারেক্টার, ইউ একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার এবং ডি আরেকটা ক্যারেক্টার। এই যে আমি 4টা ক্যারেক্টার যে লিখলাম, এই 4টা ক্যারেক্টার দিয়ে আসলে একটা স্ট্রিং তৈরি হয়েছে। আমরা যখন ডেটা টাইপ শিখেছিলাম, ইন্টিজার, ফ্লোট, এই টাইপের যখন ডেটা টাইপ শিখেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ক্যারেক্টার টাইপের একটা ডেটা টাইপ আছে। সেটা কেমন? যে আমরা যদি একটা ক্যারেক্টার লিখি, সাপোজ এফ, এই ক্যারেক্টারের আগে আমরা সিঙ্গেল কোটেশন দিতাম, রাইট সুমাইয়া? জি ভাইয়া। হ্যাঁ। তো এখন আমাদের কাছে যদি মাল্টিপল ক্যারেক্টার থাকে, সাপোজ ইউ আরেকটা ক্যারেক্টার, এ আরেকটা ক্যারেক্টার, ডি আরেকটা ক্যারেক্টার, এই যে মাল্টিপল ক্যারেক্টার, এই মাল্টিপল ক্যারেক্টারকে যদি আমি একটা অ্যারের মধ্যে রেখে দেই, সাপোজ আমাদের এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে, আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র ইন্টিজার টাইপের অ্যারে দেখছি। ক্যারেক্টার টাইপেরও কিন্তু অ্যারে হতে পারে। সাপোজ আমাদের একটা অ্যারে আছে, যেই অ্যারেটার মধ্যে সবগুলো ভ্যালু হচ্ছে ক্যারেক্টার, সবগুলো ভ্যালু ক্যারেক্টার। তো সবগুলো ভ্যালু যদি ক্যারেক্টার হয়, সাপোজ এটার আমি একটা নাম দিলাম, সাপোজ এন, একটা ভ্যারিয়েবল ক্যারেক্টার টাইপের অ্যারে আর কি। তো এখন এই অ্যারেটার মধ্যে কয়টা ভ্যালু আছে? 4টা। তার মানে এই অ্যারের সাইজ হবে 4। তো এই যে একটা ক্যারেক্টার টাইপের অ্যারে হয়ে গেল। আমি কি কোনো কিছু ভুল লিখছি এখানে? দেখেন তো, এখানে কোনো কিছু ভুল আছে? ভাইয়া এখানে কোটেশন হবে না, এটা স্ট্রিং না। বুঝিনি, আরেকবার বলেন। ভাইয়া কোটেশন গুলো হবে না। কেন কোটেশন গুলো হবে না? আপনি ক্যারেক্টার অ্যারে তৈরি করতেছেন না? ক্যারেক্টারের মধ্যে আপনি কোটেশন দিতে হবে না? কোটেশন ছাড়া আপনি ক্যারেক্টার লিখতে পারবেন? তাহলে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে আমরা লিখি সেটা হবে। ও আচ্ছা আচ্ছা, না 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 না, সেটা তো আমরা প্রোগ্রামিং এ মানে যখন আমরা কোডটা লিখি তখন জাস্ট এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার একটা অ্যারে দেখতে কেমন হয়, বক্সের মতো। কোড করার সময় তো অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব, সেটা কোনো সমস্যা না। মানে আমি বলতে চাচ্ছি যে একটা অ্যারে যেভাবে লিখতে হয় সেটা কি ঠিক আছে কিনা। সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় সেটা আমিও জানি, বাট এছাড়া আর কোনো ভুল টুল আছে কিনা। বলতে পারবো না ভাইয়া। আচ্ছা, কোনো ভুল নাই, আমি বুঝতে পারছি আপনি কনফিউজ হয়ে গেছেন। যাই হোক, তো এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা অ্যারে। আমরা যেরকম গত ক্লাসগুলোতে দেখেছি না যে আমরা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে পারি, একটা অ্যারের মধ্যে 1 2 3 4 থাকতে পারে, সেটা একটা কি টাইপের অ্যারে হয়, ইন্টিজার নাকি ক্যারেক্টার? ইন্টিজার। ইন্টিজার। আর যদি আমরা একটা অ্যারের মধ্যে ক্যারেক্টার রাখা শুরু করি তাহলে সেটা কি টাইপের অ্যারে হয়? ক্যারেক্টার টাইপের এরকম। ক্যারেক্টার টাইপের অ্যারে হয়। তো আমি এখানে একটা ক্যারেক্টার টাইপেরই অ্যারে তৈরি করছি। তো চলেন এটা একটু আমরা কোডে রান করে দেখি, তাহলে আপনার কনফিউশনটা ক্লিয়ার হবে। ধরেন আমি একটা ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারেটার ভিতরে আমি 4 দিলাম।
এবং আমরা ভ্যালু হিসেবে দিলাম হচ্ছে প্রথম ইন্ডেক্সে দিলাম হচ্ছে এফ, তারপরের ইন্ডেক্সে ইউ, তারপরের ইন্ডেক্সে এ, তারপরের ইন্ডেক্সে ডি। তার মানে হচ্ছে আমাদের ফুয়াদ হলো। এবার আমি যদি এই ক্যারেক্টারের ভ্যালুগুলোকে প্রিন্ট করে দেখতে চাই, তাহলে সিম্পলি আমরা একটা লুপ লিখতে পারি, টিজার আই ইকুয়াল টু 0, আই লেস দেন হচ্ছে 4, এন্ড আই প্লাস প্লাস। এবার আমি যদি প্রিন্ট করি, তাহলে আমাদের এখানে আমি কোন ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করব আমি যদি এই ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাই? সি ইউজ করব, পার্সেন্টেজ সি। পার্সেন্টেজ সি, রাইট, পার্সেন্টেজ সি। তো আমি নিউ লাইনে দেখতে চাই প্রত্যেকটা জিনিস, তো তারপর সি এইচ অফ আই। তো এবার আমি যদি কোডটাকে রান করি, তাহলে আমি সিম্পলি ফুয়াদ দেখতে পাবো, রাইট সুমাইয়া? জি ভাই। ঠিক আছে সবকিছু? জি ভাইয়া ঠিক আছে। ওকে। এবার আমি যদি সাপোজ যদি দেখতে চাই যে আমার এফ ইউ এডি এটা এক লাইনে আসবে একটা করে স্পেস নিয়ে, তাহলে আমরা ব্যাকস্ল্যাশ এন এর জায়গায় একটা স্পেস দিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি এখন কোডটা রান করি, তাহলে আমি দেখতে পাবো ফুয়াদ। অথবা আমি যদি চাই যে ভাইয়া এটা একদম এজ লাইক ফুয়াদের মতোই দেখতে হবে, মানে যেরকম ভাবে আমি লিখি আর কি, এফ ইউ এডি কোনো স্পেস দেই না, সেক্ষেত্রে আমি এখানে কোনো স্পেস দিব না। এখন যদি আমি কোড রান করি, ফুয়াদ চলে আসছে। সবকিছু বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এই যে আমি একটা ফুয়াদ একটা তৈরি করলাম, এইটাকেই আসলে আমি একটা স্ট্রিং বলতে পারি। অথবা এই যে ক্যারেক্টার টাইপের যে আমি অ্যারে ডিক্লেয়ার করলাম না এত কিছু কার্লি ব্রেস টার্লি ব্রেস দিয়ে, আমি ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে না এগুলো কিছু এরকম ভাবে না দিয়ে আমি চাইলে সিম্পলি এরকম লিখতে পারতাম, এফ ইউ এ ডি শেষ। আমি এরকম করেও লিখতে পারি চাইলে। এটা শুধুমাত্র ক্যারেক্টারের ক্ষেত্রে। তখন কিন্তু এই এতগুলো ক্যারেক্টার একসাথে আসছে দেখে এখানে আমরা ডাবল কোটেশন ইউজ করব। আর এইটাকেই বলা হয় স্ট্রিং, STRING, স্ট্রিং। স্ট্রিং কিভাবে তৈরি হয়? মাল্টিপল ক্যারেক্টারের সমন্বয়ে একটা স্ট্রিং তৈরি হয়, মনে থাকবে? জি ভাইয়া। ওকে। তো এবার দেখেন, আমি যদি এই কোডটা আবার রান করি, ওই আবার সেম ব্যাকস্ল্যাশ এন দিয়ে প্রথম থেকে, দেখি তো সেম আউটপুট আসে কিনা। আসছে। তারপরে স্পেস দিয়ে প্রিন্ট করে দেখি তো আমি ভুল বলতেছি কিনা। এইবারও আসছে। স্পেস ছাড়া প্রিন্ট করি, এইবারও আসছে। তার মানে আমার কথা এবং কোডের আউটপুটের সাথে কি মিল আছে? জি ভাইয়া মিল আছে। এবার বলেন তো, আমরা এত কিছু যে আলোচনা করছি, এই সব কিছুই কি অ্যারে থেকে শিখে আসছেন না? জি ভাইয়া, এর সাথে ম্যাচ পুরা। একদম পুরো ম্যাচ না এর সাথে। আমি যদি চাই যে ভাই আমি এই যে সবগুলা ভ্যালু প্রিন্ট করব না, সবগুলা ভ্যালু প্রিন্ট করবো না, এগুলো কমেন্ট করে রাখেন। কমেন্ট করে রেখে আপনি যদি চান যে ভাই আমি শুধুমাত্র এফটাকে প্রিন্ট করব, তাহলে ওই যে আগের কাহিনী, ইন্ডেক্স নাম্বার দিয়ে খেলতে হবে। আপনার এখানে CH0 লিখবেন আর এখানে প্রিন্ট করবেন, শুধুমাত্র এফ দেখতে পাবেন। আপনি চাইলেন যে ভাই আমি ডি দেখবো, তাহলে এখানে আপনি ডি এর ইন্ডেক্স নাম্বার দেন, 3 দেন, তাহলে রান করেন, আপনি এখানে ডি দেখতে পাবেন। তার মানে সব কিছুই কিসের মতো? এর এর মতো না? তার মানে সি প্রোগ্রামিং এ কেউ যদি ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা জানে, তার কি স্ট্রিংটা আলাদা করে শিখতে হবে আমাকে বলেন তো? না ভাইয়া। ইয়েস। কিন্তু আমাদের প্রবলেমটা কি জানেন? আমরা প্রথমেই ভয় পেয়ে যাই, ভাইয়া এটা কি জিনিস, আল্লাহই জানে পারবো কিনা, এই একটা অবস্থা আর কি। তো এটাই হচ্ছে মূলত স্ট্রিং, আর কিছুই না। এখন এখানে একটা ব্যাপার আছে, আমরা আরেকটু ভিতরের দিকে যাই আর কি। ধরেন আমি তো এখানে সাইজ 4 দিয়েছি, তো আমি যদি এখানে সাইজ 4 দিয়ে, বাট আমি যদি এখানে আরেকটা ক্যারেক্টার দিয়ে দিই, সাপোজ সি। দেখেন আমি সাইজ দিয়েছি 4, কিন্তু আমি লিখেছি এখানে কি? 5টা ক্যারেক্টার। 5টা ক্যারেক্টার। দেখি তো আমার কাজ করে কিনা, এই লাইনটাকে কমেন্ট করে রেখে সবগুলো ক্যারেক্টারকে আমি প্রিন্ট করতে পারি কিনা দেখি তো, কোনো ঝামেলা হয় কিনা আমার। দেখেন ঝামেলা কিন্তু হয় নাই, ফুয়াদ আসছে, রাইট? ইয়েস। আচ্ছা, তো এটা যদি হয়, তাহলে আমরা
এখানে আসলে ঝামেলাটা কি হয় তাহলে? তাহলে এখানে সাইজ দেওয়ার কি দরকার? এটা যদি কোনো প্রবলেমই না হয় যে ভাই এখানে 4 দিয়ে এখানে 5টা ক্যারেক্টার দিতেছেন, কই কোনো তো ঝামেলা তো হচ্ছে না, তাহলে সেই সাইজটাকে ফলো করলো কিভাবে? আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে কি, নাকি জি আসছে অলরেডি? আসছে। আসছে, ওকে। তো এবার দেখেন, আমি সাপোজ আহ একটু দাঁড়ান, আমার এই সিনট্যাক্সটা মনে পড়তেছে না, একটু ওয়েট করেন। আমরা জাস্ট একটা ভালো আর্টিকেলের সহায়তা নিই, ওইটা স্টেপ বাই স্টেপ ফলো করি। এখানেও সেম জিনিস বলছে, ক্যারেক্টার গিগস, সিনট্যাক্সের কথা বলছে, ইনিশিয়ালাইজেশন, তারপর এখানে সাইজ বাড়ায় দিছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, নাল ক্যারেক্টারের আমি কথাটা পরে আসি। ওরা হচ্ছে এই যে এই জিনিসটা পার্সেন্টেজ এস, ওকে। দেখেন, আমরা এই যে এখানে একটা লুপ দিয়ে প্রতিটা ক্যারেক্টারের ভ্যালুকে প্রিন্ট করেছি, মানে পুরো স্ট্রিংটাকে প্রিন্ট করেছি। আমরা কিন্তু চাইলে একটা স্ট্রিং প্রিন্ট করার জন্য এত কিছু না করে আমাদের কাছে একটা ডেটা টাইপ আছে। সেই ডেটা টাইপটা কি জানেন? পার্সেন্টেজ এস ফর দ্য স্ট্রিং, পার্সেন্টেজ এস, কমা, সেটা কার মধ্যে আছে? স্ট্রিংটার নাম কি? সিএইচ। মানে আমি যদি পার্সেন্টেজ এস ব্যবহার করি, তাহলে সে আমাকে পুরো স্ট্রিংটা প্রিন্ট করে দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে আর লুপ চালানোর দরকার নাই। মানে আমার গোল যদি থাকে যে আমি পুরো স্ট্রিংটা প্রিন্ট করে দিব, সেই ক্ষেত্রে আমার এরকম ক্যারেক্টার ওয়াইজ লুপ দিয়ে প্রিন্ট করার প্রয়োজন নাই। আমি ডিরেক্টলি পার্সেন্টেজ এস ব্যবহার করতে পারি। পার্সেন্টেজ এস হচ্ছে ডেডিকেটেড ভাবে স্ট্রিং এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এবার যদি আমি কোডটা রান করি, তাহলেও কি কোনো চেঞ্জ আছে? কোনো সমস্যা আছে? ফুয়াদি কিন্তু আসতেছে, কোনো সমস্যা আছে? না ভাইয়া, এখানে যদি স্পেস বা কিছু দিই তখন? কোন জায়গায় স্পেস? এখানে? এখানে হ্যাঁ। আচ্ছা, দেন স্পেস দেন। বা আপনি চাইলে এখানে স্পেস দিলে আপনার কি হবে? ফুয়াদের পরে একটা স্পেস প্রিন্ট হবে, আর কিছুই না। এজ লাইক আপনি পার্সেন্টেজ ডি এর মানে এই যে ক্যারেক্টারের সাথে একটা স্পেস যখন আমরা দিয়ে প্রিন্ট করতেছিলাম, তখন প্রতিবার এফ এর মানে প্রতিটা ক্যারেক্টারের পরে একটা করে স্পেস প্রিন্ট হচ্ছিল না? আর এখানে আপনি কি করতেছেন? পার্সেন্টেজ এস দিচ্ছেন, মানে এই পার্সেন্টেজ এস এর মধ্যে পুরো স্ট্রিংটা প্রিন্ট হয়ে যাচ্ছে। প্রিন্ট করার পরে ডি এর পরে একটা স্পেস প্রিন্ট করতেছেন। এটা এখানে বোঝা যাচ্ছে না? এই যে বোঝা যাচ্ছে, দেখেন আমি যখন সিলেক্ট করতেছি তখন খেয়াল করছেন ডি এর পরে যেটা স্পেস আছে, জি ভাইয়া। স্পেসটাও প্রিন্ট হয়েছে। মানে পার্সেন্টেজ এস এর জায়গায় আপনার পুরো স্ট্রিংটা বসে যাচ্ছে, এবং তারপরে আপনি একটা স্পেস প্রিন্ট করতেছেন, সেই স্পেসটাও বসে যাচ্ছে। ধরেন আপনি স্পেস না দিয়ে একটা হাইফেন দেন, তাহলে ভালো বুঝতে পারবেন। এবার রান করেন, দেখবেন ফুয়াদের পর একটা হাইফেন চলে আসছে। ঠিক আছে? জি ভাইয়া বুঝছি। মোট কথা, আপনি ডাবল কোটেশনের ভিতরে যা কিছু ব্যবহার করবেন সবকিছুই প্রিন্ট হয়ে যাবে। কারণ এই ডাবল কোটেশন দিয়ে কি বোঝানো হয় আসলে? স্ট্রিং বোঝানো হয় না? তার মানে আপনি এই ডাবল কোটেশনের ভিতরে যা কিছুই লিখবেন সেগুলো একদম হার্ড কোডের ভাবে প্রিন্ট হয়ে যাবে। আমি যদি সাপোজ পার্সেন্টেজ এস এর পরে ধরেন আমি আমার আরেকটা নাম লিখে, আমাদের পেজের নাম লিখে দিই CWR কোড উইথ হৃদয়, তার মানে সে কি করবে? পার্সেন্টেজ এস এর জায়গায় শুধুমাত্র ফোয়ারটাকে এনে বসায় দিবে, তারপরে এখানে যেটা যেরকম ভাবে আছে ওই রকম ভাবে প্রিন্ট হয়ে যাবে। দেখেন, মোট কথা, ডাবল কোটেশনের ভিতরে আপনি যা কিছু লিখবেন সবকিছুই প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, জাস্ট এ মিনিট।
আচ্ছা, সুমাইয়া আছেন? সুমাইয়া, হ্যালো। জি জি ভাই আছি। আচ্ছা, তো এটা ছিল আমাদের স্ট্রিং। ঠিক আছে, বুঝতে পারছেন তো? স্ট্রিং এর কনসেপ্টটা খুবই ইজি, ব্যাপারগুলো খুবই সিম্পল। মানে আপনি এভাবে প্রিন্ট করতে পারেন, এভাবে প্রিন্ট করতে পারেন। এখানে আপনার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ঠিক আছে। তো এবার একটা মজার জিনিস দেখেন, আমি আপনাকে এই আর্টিকেলটার লিংক পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা একটু দেখেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, গিগস ফর গিগস। আচ্ছা, আমি অন্য রিজিয়নে চলে গেছি, আমস্টারডামে, এই জন্য মেবি ওদের ইউআই এমন দেখাচ্ছে। ওয়েট, আচ্ছা, সিএসএস কাজ করতেছিল না, মেবি প্রবলেম, নেট প্রবলেম ছিল। ওকে, আমি আপনাকে এই লিংকটা পাঠিয়ে দিচ্ছি, কাইন্ডলি এই লিংকটা একদম ফার্স্ট টু লাস্ট দেখবেন। গিগস ফর গিগস, এটা প্রোগ্রামিং শেখার জন্য খুবই ভালো একটা সাইট আর কি। তো আমি সবসময় প্রতিটা ব্যাচে এই সাইটটার এক্সাম্পল দিই, এবং মাঝে মধ্যে আমি পুরো ক্লাসটাই নেই এই সাইটটার মাধ্যমে, যাতে করে ক্লাসও নেওয়া হলো, এই সাইটটাও রিভিশন দেওয়া হলো, তাহলে আপনারা বাসায় বসে একটা ভালো প্র্যাকটিস করতে পারবেন। এই সাইটটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এখানে ওরা হচ্ছে এই যে ওরা এখানে আবার সাইজ দেয় নাই, এটা করার দরকার নাই, ওরা খুব অ্যাডভান্স তো, এই জন্য ওরা সাইজ টাইজ দেয় নাই, বাট আমরা বিগিনারদের সাইজ দিয়ে শেখাই। এটা আপনি সি প্লাস প্লাসে গিয়ে শিখবেন সাইজ ছাড়া। তো এবার দেখেন, স্ট্রিং নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে একটা হেডার ফাইল ব্যবহার করাটা উচিত, কারণ নাহলে আমরা হচ্ছে স্ট্রিং এর জন্য অনেক ফাংশন ব্যবহার করব। তো যদি আমরা এই হেডার ফাইলটা ব্যবহার না করি, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো আমরা চেষ্টা করব এই হেডার ফাইলটা ব্যবহার করতে যখন আমরা স্ট্রিং নিয়ে কাজ করব। তো এটা একটা গেল। এবার ধরেন আমি ধরেন আমরা এই সাইজটা দিলাম না, না দিয়ে এই কোডটাকে রান করি। আচ্ছা, বেশি টাইম নিয়ে নিচ্ছে। ও আমরা, না, আপনাদের ভিএস কোড সেট আপ করে দিতে হবে। এই ওয়ান কম্পাইলার খুব সমস্যা করতেছে এই ভিপিএন এর জন্য। ভিপিএন কানেক্ট হয়ে গেছে, দাঁড়ান। আমার কোডও তো চলে যাবে, সেভই তো করলাম না, শিট। ও, জানি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি রান করি। দেখেন চলে আসছে ফুয়াদ। এটা আমি কেটে দিই। আমি এই ফোরটা দিলাম না ওদের মতো, একটু মানে অ্যাডভান্সের দিকে গেলাম, দেখি কি হয় অ্যাডভান্সে গিয়ে, ঠিক মতো আসে কিনা। দেখেন আসছে ফুয়াদ। তো তার মানে আপনি স্ট্রিং এর ক্ষেত্রে এখানে যদি সাইজ নাও দেন, সে কাজ করতে পারবে। মানে এটা একটু ডাইনামিক অ্যাপ্রোচ বা অ্যাডভান্স অ্যাপ্রোচ আর কি। আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু কনসেপ্ট গুলো কিন্তু খুবই ইজি, ছোট ছোট কনসেপ্ট। যে আমরা এখানে চাইলে যদি সাইজ নাও দেই, সেক্ষেত্রে কোডটা কাজ করবে। এখন ধরেন আমি আপনাকে এমন একটা স্ট্রিং দিলাম, এরকম একদম পুরো আপনার মাথা টাথা খারাপ করে ফেললাম, এত বড় একটা স্ট্রিং দিয়ে বললাম যে সময় আপনি কাইন্ডলি আমাকে এই স্ট্রিং এর সাইজটা বলেন তো, মানে কতগুলো ক্যারেক্টার আছে। এখন আপনি বলতে পারেন, আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি তো আমাকে এত বড় একটা ক্যারেক্টার দিছেন, এটার ভিতরে আমি লুপ টুপ চালাতে পারি। কিন্তু ভাইয়া লুপ চালাবো আমি কিভাবে? আপনি তো এখানে সাইজটাই বলেন নাই, আমি লুপ কত পর্যন্ত চালাবো, রাইট? জি প্রবলেমটা ভাই। বুঝতে পারতেছেন? জি আপনি যদি এটা সাইজ বের করতে চান, তো আমার তো এখানে একটা সাইজ দিয়ে দিতে হবে, বা সাইজ যদি দেয়াই থাকতো, তাহলে আমি আপনাকে কেন আবার জিজ্ঞেস করতাম যে এখানে কয়টা ক্যারেক্টার আছে? প্রবলেমটা বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, তো এই যে একটা স্ট্রিং এর সাইজ যে দেয়া নাই, আমরা চাইলে একটা ফাংশন আছে, যেই ফাংশনটা দিয়ে একটা স্ট্রিং এর সাইজ বের করতে পারি। সেই ফাংশনটার নাম হচ্ছে strlen, বা এটাকে আমি মানে পূর্ণরূপে যেটা বলি সেটা হচ্ছে স্ট্রিং লেন ফাংশন। তো আমাদের এই 8 নাম্বার লাইন দিয়ে আমরা স্ট্রিংটাকে প্রিন্ট করতে পারি। আর আমি স্ট্রিংটাকে একটু ছোট করে নিয়ে আসি, যাতে আমি এক লাইনে দেখতে পারি কোডটাকে। এখান থেকে একটু কমাই। তারপর আচ্ছা, আমি ইকুয়াল সহ কেটে দিছি। ওকে, তো আমি যদি দেখতে চাই যে এখানে আমার কয়টা ক্যারেক্টার আছে, তাহলে আমি একটা ফাংশন ইউজ করতে পারি। সাপোজ আমি একটা ভ্যারিয়েবলের নাম দিলাম len লেন্থ, একটু সুন্দর নাম দিলাম। ফাংশনটার নাম হচ্ছে strlen। দেখেন ফাংশনটা লেখার সাথে সাথে কিরকম সুন্দর একটা কালার চলে আসছে, একটু মেকআপ টেকআপ মেরে দিছে আর কি। তো এবার আমি যেই স্ট্রিংটার সাইজ বের করতে চাচ্ছি, সেই স্ট্রিংটার নাম এখানে লিখে দিব ch। এবার আমি তো চাই যে এই লেন্থের ভিতরে যে ভ্যালুটা আসছে সেটাই হলো আমাদের স্ট্রিং এর লেন্থ। তো আমি হচ্ছে একটা কাজ করতে চাই, এই প্রিন্টএফটাকে আমি কাজে লাগাবো, যে প্রথমে আমার স্ট্রিং লেন্থটা প্রিন্ট হবে, তারপরে আমার স্ট্রিংটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে প্রথমে যেহেতু আমাদের লেন্থটা প্রিন্ট হবে, আর লেন্থ যেহেতু একটা ইন্টিজার টাইপ, এজন্য এই পার্সেন্টেজ ডি দিলাম, এরপর একটা হাইফেন দিলাম।
হাইফেন দিয়ে এখানে আমার স্ট্রিংটা প্রিন্ট হয়ে যাবে। তো যেহেতু আমি প্রথমে পার্সেন্টেজ ডি দিয়েছি, পার্সেন্টেজ ডি আছে আমার এই লেন্থ ভেরিয়েবলে, এবং তারপরে আমার স্ট্রিংটা আছে এই সিএইচ ভেরিয়েবলে। তো এবার আমি কোডটাকে যদি রান করি, তাহলে দেখবেন সুন্দর করে সাইজটা চলে আসছে, স্ট্রিংটাও চলে আসছে। এই যে এখানে টোটাল 19টা ক্যারেক্টার। আপনার যদি বিশ্বাস না হয়, আমি একটু সাইজটা কমাই যাতে আমরা গুনতে পারি। যেমন এখানে 3টা আছে, এবার রান করি, দেখেন 3 চলে আসছে। তার মানে এই ফাংশনটার কাজ কি বুঝতে পারছেন? কি করতে হয় এই ফাংশন দিয়ে? জি ভাই, এটা দিয়ে হচ্ছে স্ট্রিংটার সাইজটা বের হবে, কতটা সাইজটা ক্যারেক্টার। বের করতে হবে। হ্যাঁ, এবার আপনাকে একটু জিনিস দেখাই। ধরেন আমি এই হেডার ফাইলটাকে কমেন্ট করে দিলাম, মানে ওটাকে অফ করে দিলাম যে তুমি একটু অফ থাকো, আমি একটা জিনিস চেক করব। এবার রান করি, দেখেন এবারও কাজ করতেছে, বিকজ অফ দিস ইজ আ অনলাইন কম্পাইলার। কিন্তু আপনি যদি লোকাল মেশিনের কোনো সফটওয়্যার ইউজ করতেন, এজ লাইক কোড ব্লকস বা ভিএস কোড, সেই ক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারতো। মানে এখনকার কম্পাইলার গুলো খুবই অ্যাডভান্স, ওরা মাঝে মধ্যে বিভিন্ন জিনিস নিজে নিজে সলভ করে দেয়। কিন্তু এটা আবার বিগিনারদের জন্য বুঝতে অসুবিধা হতে পারে, কারণ এই যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে এই হেডার ফাইলের। কিন্তু এমনও হইতে পারে ওরা এই ফাংশনটা এই হেডার ফাইলে ইনক্লুড করে দিছে, এই জন্য প্রবলেম হচ্ছে না। বাট আমার রিকমেন্ড থাকবে, যখনই আপনারা স্ট্রিং নিয়ে কোনো কাজ করবেন, এই হেডার ফাইলটা একটু অ্যাড করে নেবেন। ঠিক আছে সোমায়া? ওকে ভাই। তাহলে বেটার হবে। ওকে, তো আমরা লেন কিভাবে বের করতে হয় সেটা বুঝে গেলাম। এরপরে আমরা একটু সামনের দিকে আগাই। ওরা দেখেন একটা সুন্দর করে প্রিন্ট করছে যে লেন্থ অফ স্ট্রিং এসটিআর ইজ পার্সেন্টেজ ডি, একটু সুন্দর করে একটু পাম টাম দিয়ে প্রিন্ট করছে, সেটা আপনারা ইচ্ছা করে দিতে পারেন। নিচে যাই। এবার আমরা শিখব আমরা কিভাবে ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার অ্যারে ইনপুট নিতে পারি। আমি আপনাকে এখন একটা কাজ দিব। আপনি একটা ইন্টিজার অ্যারের জন্য যেভাবে ইনপুট নিতেন লুপ দিয়ে, আপনি এখন ঠিক সেম ভাবেই ইনপুটটা নেবেন এবং একটা অ্যারে তৈরি করবেন। জাস্ট ওইটা হবে একটা ক্যারেক্টার অ্যারে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি এই কাজটা এখন আমাকে একটু করবো? করে দেন। হ্যাঁ, এখনই করবেন। ওয়ান কম্পাইলারে করে আমাকে কোডটা পাঠাবেন।
সুমাইয়া হয়েছে? জি ভাইয়া হয়েছে, এক্সপ্লেন পাঠাচ্ছি। কোডটা পাঠান আমাকে, ডিসকর্ডে পাঠান, ডিসকর্ড গ্রুপে। ভাইয়া পাঠিয়েছি। ওকে, আপনি এন এটা ভ্যারিয়েবল নিয়েছেন। আচ্ছা, সাইজটা ইউজারের কাছে নিয়েছেন, এটা ভালো। ক্যারেক্টার অ্যারে এন পর্যন্ত লুপ চালিয়েছেন। ওয়েট, আপনার ইউজারের কাছ থেকে ইনপুট না নিয়ে প্রিন্ট করে দিতেছেন? আরে খেয়াল করিনি, স্ক্যান আপ করিনি। আচ্ছা, আমি করে দিচ্ছি। এই টাইপের মিস্টেক যদি এখন হয় তাহলে কি হবে? এতগুলো প্রবলেম সলভ করার পরে যদি এটা দেখতে হয়, ch of i প্লাস প্লাস। ওকে, তো আমি এখানে ইনপুট দিলাম হচ্ছে 5টা, তারপর আমি দিলাম fuad ফুয়াদ। আচ্ছা, ফুয়াদ আর একটা দিলাম, তাহলে হচ্ছে আমাদের 3টা 4টা 5টা। তাহলে আমার ফুয়াদ এখানে প্রিন্ট করতেছে, আর তো প্রিন্ট করতেছে না। প্রবলেমটা কি বলেন তো? এটা তো আমাদের 0 থেকে শুরু হচ্ছে না, আর n এর আগ পর্যন্ত শেষ হচ্ছে। যদি n ইকুয়াল টু দিতাম i ইকুয়াল টু n তাহলে হতো। না, আপনার লজিক একটু ভুল আছে। আপনি এখানে n এর ভ্যালু 5 দিয়েছেন, আপনি এখানে 0 থেকে কত চালাচ্ছেন? 4 পর্যন্ত চালাচ্ছেন না? ও হ্যাঁ, 5টাই হবে। তো 0 থেকে 4 পর্যন্ত কত? 5টা হইলো না? জি ভাইয়া। আপনি এখানে অ্যারে তৈরি করতেছেন, ch of n দিচ্ছেন, রাইট? n এর ভ্যালু এখানে কত হচ্ছে? 5 হচ্ছে। তার মানে আপনার এটা 5 সাইজের একটা অ্যারে তৈরি হচ্ছে। এটা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। 5 সাইজের একটা অ্যারে তৈরি হচ্ছে, 3টা 4টা 5টা। তো আপনি যখন f ইনপুট দিচ্ছেন তখন f টা এখানে আসা উচিত, u টা এখানে আসা উচিত, a টা এখানে আসা উচিত, d টা এখানে আসা উচিত এবং r টা এখানে আসা উচিত। তাহলে 0 1 2 3 4। তারপরে আমি যখন প্রিন্ট করতেছি 0 থেকে 4 পর্যন্ত, তারপরে তো আমার এতগুলো ভ্যালু প্রিন্ট করার কথা, বাট আমার আরটা কই? আর কি প্রিন্ট হচ্ছে? ভাই এখানে কি নাল ক্যারেক্টারের কিছু হচ্ছে, যে আমরা যে আগে যখন প্রিন্ট করতাম ইন্টিজার প্রিন্ট করার পর সি প্রিন্ট করলে প্রবলেম হতো, সেম প্রবলেম কি এখানে হয়? এক্স্যাক্টলি, এইবার ধরতে পারছেন আপনি, হয়তো বা আপনার আগে থেকে কনসেপ্টটা জানা আছে। দেখেন, আমরা যখন পার্সেন্টেজ এস দিয়ে প্রিন্ট করতেছিলাম, তারপর হচ্ছে লুপ দিয়ে প্রিন্ট করতেছিলাম, মানে প্রিন্ট করার সময় সে কোনো ঝামেলা করতো না। বাট যখন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে যাচ্ছি তখনই সে ঝামেলাটা করতেছে। শুধুমাত্র এটা না, ধরেন আমি এখানে সাইজ দিলাম 4, তার মানে আমার 4টা ক্যারেক্টার আমি দিব। তাহলে এবার আমি রান করি, দেখেন আমার একটা ক্যারেক্টার নাই হয়ে যাচ্ছে। আবার আমি যদি এখানে 3 দিই, তাহলে আমার 3টা ক্যারেক্টার দেওয়া উচিত, আমি রান করি, তাহলে আমার FUA আসার কথা। তার মানে সেম সাইজ যখন দিচ্ছি তখন আমার লাস্ট ক্যারেক্টারটাকে সে প্রিন্ট করতেছে না, রাইট? জি ভাইয়া। এটার প্রবলেমটা আসলে কি জানেন? স্ট্রিং এর মধ্যে একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় নাল ক্যারেক্টার কনসেপ্ট। আমরা যখন একটা ইন্টিজার অ্যারে তৈরি করি না, ধরেন আমরা একটা ইন্টিজার অ্যারে যখন তৈরি করি যে ভাই আমার একটা ইন্টিজার অ্যারে আছে, ওই ইন্টিজার অ্যারের মধ্যে তুমি 3টা ভ্যালু রাখবা, সাপোজ এই অ্যারেটার সাইজ হচ্ছে 3, তো আমি 1 2 3 এখানে দিলাম। আচ্ছা, আমি এখানে এত ঝামেলা না করে, আমাদের তো হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ড ইউজ করি। তো আমরা যখন একটা ক্যারেক্টার অ্যারে তৈরি করি, ধরেন এই জায়গাটাতে, এই ক্যারেক্টার অ্যারেটাতে ধরেন আমার 3টা জায়গা আছে, 1 2 and 3। সাপোজ এই অ্যারেটার সাইজ হচ্ছে 3, তো আমি এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, সাপোজ 4। এটা 3 না, এটা 4 সাইজের একটা ইন্টিজার অ্যারে। ইন্টিজার অ্যারে, এটা সাইজ হচ্ছে আমাদের 4।
তো তখন কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় না। আমরা যখন 4টা ইনপুট নেই, আমরা 4টা ভ্যালুই পাই। ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় না, যেটা আমরা দেখেছি। কিন্তু আমরা যদি এই সেম কাজটাই একটা ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে করি, যেমন ধরেন আমার 4 সাইজে একটা ক্যারেক্টার অ্যারে আছে, যার ভ্যালুগুলোকে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাচ্ছি। আমি আবারও বলতেছি, এই প্রবলেমটা কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার সময় হয়। যে আমি 4টা ঘর বানাচ্ছি এখানে, আমার প্রথম ঘরে ধরেন আছে এ, মানে আমি নিব, তারপরের ঘরে আমি নিব বি, তারপরের ঘরে আমি নিব সি, তারপরের ঘরে আমি নিব ডি, মানে ইনপুট দিচ্ছি। মানে এরকম এ বি সি ডি ইনপুট দেওয়ার পরে এরকম ভাবে স্টোর হওয়ার কথা ছিল। কিন্তু আসলে ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে, মানে ক্যারেক্টার অ্যারে অথবা যেটাকে শর্টকাটে বলে স্ট্রিং, স্ট্রিং এর ক্ষেত্রে লাস্টের ঘরে আসলে আমরা কোনো কিছু রাখতে পারবো না। তাহলে লাস্টের ঘরে আমরা, তাহলে থাকেটা কি লাস্টের ঘরে? লাস্টের ঘরে একটা নাল ক্যারেক্টার থাকে। নাল ক্যারেক্টার জিনিসটা দেখতে কেমন? এরকম নাল ক্যারেক্টার, \0 নাল ক্যারেক্টার। এখন নাল ক্যারেক্টারের কাজ কি স্ট্রিং এর ভিতরে? এটা কেন লাস্টের জায়গাটা ধরে রাখে? কেন ও লাস্টের, মানে লাস্টের ঘরটাকে কাউকে বসতে দেয় না? রিজনটা কি? এর রিজনটা হচ্ছে নাল ক্যারেক্টার দিয়ে একটা স্ট্রিং এর শেষ প্রান্ত বোঝায়, যেটা আমাদের ইন্টিজারের ক্ষেত্রে প্রয়োজন হয় না, কিন্তু আমাদের একটা স্ট্রিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। যে ভাই তোমার স্ট্রিংটা কোথায় গিয়ে শেষ হয়েছে। এটা একটু পরে যখন আমরা লুপের মাধ্যমে ওই একটা স্ট্রিং এর লেন বের করা শিখবো। একটু আগে আমরা বিল্ট ইন ফাংশন দিয়ে শিখেছি, কিন্তু এই বিল্ট ইন ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। তখন আমরা এক্স্যাক্টলি এই নাল ক্যারেক্টারের কাজটা বুঝতে পারবো। জাস্ট এখন এতটুকু বুঝে রাখি যে একটা স্ট্রিং এর শেষ যে ইন্ডেক্সটা থাকে, ওই ইন্ডেক্সে একটা নাল ক্যারেক্টার থাকে। এখন প্রবলেমটা হইতেছে ভাই, আমার তো ডি বসাইতেই হবে, মানে আমি ডি বসাবোই, তাহলে আমি কিভাবে করব? লাস্টের ইন্ডেক্সে তো নাল ক্যারেক্টার বসে আছে। তাহলে প্রবলেমটা এইভাবে সলভ করতে হবে যে তোমার যেহেতু ডিটা বসাতেই হবে, মানে তোমার যেহেতু 4টা ক্যারেক্টার বসাতেই হবে, তাহলে তুমি সাইজ 5টা নিবা, একটা সাইজ বেশি নিবা। লাস্টের যে ঘরটা সেটা তুমি নাল ক্যারেক্টারের জন্য ফিক্স করে দিলা, মানে এটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 4। এটা তুমি নাল ক্যারেক্টারের জন্য ফিক্স করে দিলা যে ভাই তুই এখানে বসে থাক, আমার আরো 4টা ঘর আছে, আমার কোনো সমস্যা নাই, 1 2 3 4। এবার এইগুলার মধ্যে আমি এবিসিডি বসায় দিব। তার মানে এখান থেকে আমরা একটা কি জিনিস জানতে পারলাম, যে স্ট্রিং এর ভিতরে আমাদের যেই কয়টা ঘর প্রয়োজন হবে ডিক্লেয়ার করার সময় তার চেয়ে এক বেশি ডিক্লেয়ার করতে হবে, তাহলেই আর এই প্রবলেমটা হবে না। যেমন ধরো এবার আমরা ওই প্রবলেমটার ক্ষেত্রে যাই, এই যে এটার ক্ষেত্রে ধরো এখানে আমি এবিসিডি দিতে চাই ইনপুট, তাহলে এ বি সি ডি 4টা হচ্ছে, তাহলে আমি এখানে এন এর ভ্যালু দিব 5, তারপরে আমি এখানে দিব এ বি সি ডি। এবার আমি কোড রান করি, দেখো সুন্দর করে আমি এবিসিডি পেয়ে যাব। এই যে দেখো, আমার এখন আর প্রবলেম হচ্ছে না। কারণ কি, আমি যখন এখানে 5 দিয়ে ডিক্লেয়ার করেছি তখন কি হচ্ছে, যে ভাই তোমার 5টা ঘরই তৈরি হচ্ছে, কোনো সমস্যা নাই, 1 2 3 4 5। তো লাস্টের ঘরে সুন্দর করে নালটা বসে আছে সে তার মতো, এবং এই ঘরগুলোতে এবিসিডি বসে গেছে। এবং আমরা যখন লুপ চালাচ্ছি তখন দেখো আমরা কোন পর্যন্ত লুপটা চালাচ্ছি খেয়াল করো। আমরা চালাচ্ছি 0 থেকে 4 পর্যন্ত লুপ চালাচ্ছি। তাহলে আমরা এ বি সি ডি, আর এটা যেহেতু নাল, তো এটা নালটা দেখা যাচ্ছে না। এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। এনি প্রবলেম? উম, না ভাইয়া। তার মানে এখন থেকে সব সময় আমরা যখন স্ট্রিং নিয়ে কাজ করব তখন সব সময় স্ট্রিং এর যে সাইজটা বলে দিবে কনস্ট্রেন্টসে, আমরা ডিক্লেয়ার করার সময় তার চেয়ে এক বেশি ডিক্লেয়ার করব। সাপোজ ধরো আমাদের একটা কনস্ট্রেন্টস দেয়া আছে যে তোমাকে একটা ইউজারের কাছ থেকে স্ট্রিং নিতে হবে। সাপোজ স্ট্রিং এর সাইজটা হচ্ছে n, তোমার কনস্ট্রেন্টসটা দেয়া আছে এরকম, যে তোমার ধরো আহ n, আচ্ছা এইভাবে না, ধরো n=5 বলে দিল, যে তোমার n=5 বলে দিলাম স্ট্রিং এর সাইজ কনস্ট্যান্টস। তার মানে তোমাকে ইউজারের কাছ থেকে, মানে n=5 বলে দেওয়াতেও কিন্তু তোমাকে ইউজারের কাছ থেকে n এর ভ্যালুটা নিতে হবে। তো তুমি কি করবা,
এখানে ইন্টিজার n ডিক্লেয়ার করবা, স্ক্যানএফ এর মাধ্যমে n নিলা, n এর ম্যাক্সিমাম ভ্যালু 5 হতে পারে, বাট যখন তুমি অ্যারেটা ডিক্লেয়ার করবা তখন এরকম ভাবে ডিক্লেয়ার করবা না, তখন তুমি এরকম ভাবে করবা যে n এর ভ্যালু যদি কেউ 5 দেয়, মানে ম্যাক্সিমাম দেয়, তাহলে আমি এখানে সাপোজ আমাদের ভ্যারিয়েবলের নামটা হচ্ছে n প্লাস 1 দিয়ে দিবা। তাহলে কি হবে, যদি n এর ভ্যালু, কারণ এখানে তো বলছে n এর সাইজ 5 হতে পারে, এখন কেউ যদি ডিরেক্টলি 5 দেয় এবং 5টাই ভ্যালুই দেয়, তখন কিন্তু তার লাস্টের ক্যারেক্টারটা প্রিন্ট হবে না। কিন্তু এই যে তুমি ডিক্লেয়ার করার সময় বুদ্ধি করে n প্লাস 1 লিখে দিছো, এখন কেউ যদি এখানে 5ও একদম ডিরেক্ট 5 দিয়ে দেয়, তাহলে কিন্তু এখানে স্ট্রিংটা ডিক্লেয়ার হচ্ছে 6 এ গিয়ে, তাহলে কিন্তু তার লাস্ট ক্যারেক্টার নিয়ে কোনো প্রবলেম হবে না। কোড ফোর্সেসে এই কাজটা করতে হবে, বুঝতে পারছো সময়? জি ভাইয়া। আচ্ছা সাপোজ ভাইয়া, কোড, বলো। আমরা যদি হচ্ছে ডিক্লেয়ার করলাম 6, মানে n ইকুয়াল টু 6, কিন্তু আমরা ক্যারেক্টার দিলাম 4টা, তাহলে নাল ক্যারেক্টারটা কোথায় বসবে? একটা লাস্টে বসবে না ওই 4টা ক্যারেক্টারের পরে বসবে? আচ্ছা, গুড কোশ্চেন। যে আমরা যদি এখানে সাপোজ আমি এখানে দিলাম 5টা, যে দিছি 5টা, কিন্তু আমি এখানে ভ্যালু দিছি 2টা। এবার রান করি কোড, দেখো এখানে এবি আসতেছে। একটা জিনিস খেয়াল করো, আমি যখন এখানে সিলেক্ট করতেছি, তুমি কি খেয়াল করতেছো এবির পরে আরো 2টা স্পেস প্রিন্ট হইছে? জি ভাইয়া। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তুমি যখন 5 দিয়ে ডিক্লেয়ার করেছো না, তোমার অ্যারেটা ঠিকই 5টা ডিক্লেয়ার হয়েছে, 1 2 3 4 5। নাল ক্যারেক্টার সব সময় তোমার লাস্ট ইন্ডেক্সে থাকবে, তুমি যত সাইজ দিবা তার লাস্টে গিয়ে এসে বসে থাকবে। নাল ক্যারেক্টারের কাজই হচ্ছে লাস্টে গিয়ে বসে থাকা। এখন তুমি ইন্ডেক্স নাম্বার গুলো আগে দাও, 0 1 2 3 এন্ড 4, কিন্তু তুমি ভ্যালু দিছো মাত্র 2টা, তাহলে এখানে আছে এ, এখানে আছে বি, ঘর কয়টা ফাঁকা? 2টা। আমরা এখানে পাচ্ছিও কয়টা, খেয়াল করছো? 2টা স্পেস না এখানে? জি ভাইয়া। তার মানে তোমার নাল ক্যারেক্টার অলওয়েজ কোথায় গিয়ে বসে? লাস্ট ঘরটায়। লাস্ট ঘরটায় গিয়ে বসবে। তুমি 2টা ভ্যালু দাও না, এটা তোমার ইচ্ছা, কিন্তু ওর তো ওর কথা হচ্ছে তুমি 2টা ভ্যালু না দাও, তোমার মন চায় তুমি এগুলাও দিও না, আমার কাজ আমি লাস্টে গিয়ে বসে থাকবো। কারণ নাল ক্যারেক্টার দিয়ে বোঝায়টা কি এটা তোমাকে বুঝতে হবে। নাল ক্যারেক্টারটা দিয়ে বোঝায় হচ্ছে স্ট্রিং এর শেষ প্রান্ত। তো এখন যদি আমি এই নাল ক্যারেক্টারটা এখানে বসায় দেই, কিন্তু আমার স্ট্রিং এর শেষ প্রান্ত কোথায়? এখানে না, তাহলে কি শেষ প্রান্ত বুঝাইলো এটা দিয়ে? না, তাহলে নাল ক্যারেক্টারটা অলওয়েজ কোথায় বসবে? শেষে বসবো। শেষে গিয়ে বসবে। ইয়া, ওকে। তো এই গেল হচ্ছে নাল ক্যারেক্টারের কনসেপ্ট। এবার আসি, ধরো তোমার একটু একটা সিম্পল জিনিস দেখাই দিই। এবার তো আমরা ইনপুট নেওয়ার সময় অনেক হাবিজাবি করলাম, স্ক্যানএফ দিয়ে উড়ায় ফেললাম, কিন্তু এবার আমরা খুব সহজ একটা জিনিস ইউজ করব। সেটা হচ্ছে যে আমরা কি ইউজ করব? আমরা স্ক্যানএফ পার্সেন্টেজ এস ইউজ করব, কমা এম্পারসেন্ট CHA ইউজ করব। কিন্তু এই টাইপের ভ্যারিয়েবল ইউজ করাটা রিকমেন্ডেড না, অ্যাজ লাইক একদম ডেটা টাইপের মতো, খুবই রিস্কি। তুমি অন্য কিছু ইউজ করতে পারো, যেমন ধরো তুমি ইউজ করতে পারো নেম, নেম এটা এরকম। তো আমাদের কি হইলো, আমরা ইনপুট নেওয়ার সময়ও আমাদের সেই স্ট্রিং এর ডেটা টাইপটা ইউজ করলাম, স্ট্রিং এর ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করলাম পার্সেন্টেজ এস, এবং আমরা দিয়ে দিলাম কার মধ্যে? আমার নেম ভ্যারিয়েবলের মধ্যে। এবং আমরা চাইলে প্রিন্টও করতে পারি আমাদের সেই পার্সেন্টেজ এস এর মাধ্যমেই, যেটা দিয়ে ইনপুট নিচ্ছি সেটা দিয়ে প্রিন্ট করতেছি। তাহলে এখানে আর প্রিন্ট স্ক্যানএফ হবে না, প্রিন্টএফ হবে। প্রিন্টএফ আর এখানে এম্পারসেন্টটা কেটে যাবে। তো এখানে আমি কি করব, এখন থেকে আমরা ওই স্ট্যান্ডার্ডটা ফলো করার ট্রাই করব, যে আমরা এন এর ভ্যালু যদি 5 দেই, তা একটা কাজ করবা, ইউজার তো আর বুঝবে না। সাপোজ ধরো আমি প্রোগ্রামার, তুমি প্রোগ্রামার, দেখে আমি বুঝবো যে এন এর ভ্যালু যেটা দিতে হয় ক্যারেক্টার আছে একটা কম দিতে হয়, কিন্তু তুমি তোমার এখন ধরো তোমার একটা কাজিনকে দিলা যে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, সে কি আর এই কনসেপ্টটা জানে? সে তো বলবে যে ভাই আমি আমার 5টা ক্যারেক্টার দরকার, আমি এখানে 5 দিব, তারপর আমি এখানে 5টা ক্যারেক্টার দিব, আমি কেন এটা কম দিব? কেউ কি কম দিতে চায়? সবাই তো বেশি দিতে চায়। তাহলে এখন তার জন্য সলিউশনটা কি হবে? তার জন্য সলিউশনটা হবে তোমার এন যত সে দিবে তার চেয়ে এখানে একটা ঘর বেশি ডিক্লেয়ার হবে, কাহিনী শেষ। তাহলে এবার সে যদি এখানে 5 দেয়, তাহলে ব্যাক এন্ডে গিয়ে 6টা ডিক্লেয়ার হচ্ছে, তাহলে এখন আর কোনো প্রবলেম নাই। ABCDE
ভাই তুমি যত মন চায় তত দাও, ABCD আমি এখানে 5 দিছে, সে এখানে 5টাই দিল, কিন্তু সে যদি যেহেতু এখানে 5 দিছে, আমার ডিক্লেয়ার কিন্তু হচ্ছে 6। এই লজিকটা মনে থাকবে স্ট্রিং এর ক্ষেত্রে? জি ভাইয়া। ওকে, এবার রান করো, দেখো এখন আর কোনো প্রবলেম নেই। খেয়াল করছো? এটা একটা ট্রিকি ওয়ে। তোমাকে অলওয়েজ থিঙ্ক করতে হবে যে আমি একজন প্রোগ্রামার, আমি একটা সফটওয়্যার বানাচ্ছি কার জন্য? নন প্রোগ্রামারের জন্য। নন প্রোগ্রামার যারা দেখলেই বুঝতে পারে যে এখানে কি লাগবে, তাকে যদি এখন একটা সফটওয়্যার ইউজ করতে গিয়ে তাকে যদি এখন প্রোগ্রামিং শিখতে, তাহলে কি হবে? হবে না। তাহলে আমাদের নন প্রোগ্রামারদের জন্য চিন্তা করে সলিউশন গুলো রেডি করতে হবে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের %s। আমরা অনেক কিছু জানলাম, নাল ক্যারেক্টার জেনে ফেলছি। নাল ক্যারেক্টার কি, কিভাবে %s দিয়ে ইনপুট নিতে হয়, %s দিয়ে প্রিন্ট করতে হয়, কিভাবে একদম কোডের মাধ্যমে ইনপুট নিতে হয়, মানে এক্স্যাক্টলি %s গুলো যেভাবে কাজ করে সেটাও আমরা জানি। এই যে এইভাবে কাজ করে, রাইট? এটা হলো জি শর্টকাট ওয়ে, আর এটা হলো অ্যাকচুয়াল ওয়ে। ঠিক আছে? সুমাইয়া আছেন? জি ভাইয়া আছি। বুঝতে পারছেন কি আপনি? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এখন আপনার একটা কোশ্চেন হইতে পারে যে ভাই, এত সুন্দর সোজা থাকতে আপনি কেন আমাকে এতগুলা কোড করাইলেন? মনে কি কোশ্চেন আসতে পারে? হ্যাঁ ভাইয়া, কষ্ট করে তো করাইছেন। হ্যাঁ, এটার কারণ কি? ধরেন কালকে সি প্রোগ্রামিং এ যে তৈরি করছে সে বলে দিল %s বলতে কোনো কিছু নাই দুনিয়াতে, আমি উঠাইয়া দিলাম সি প্রোগ্রামিং থেকে, তখন কি করবেন? তখন এভাবে ফর দিয়ে লুপ দিয়ে করতে হবে। এক্স্যাক্টলি। আমাদেরকে সব সময় আমরা শর্টকাট শিখবো, আমি শেখাবো, নো প্রবলেম, কিন্তু আগে লং কাটটা শিখে আসতে হবে, তারপরে শর্টকাট। লং কাট না শিখে যদি শর্টকাট শিখতে চান তাহলেই ধরা খেয়ে যাবেন। আজকে খান, কালকে খান, পরশুদিন খান, খাবেন। আচ্ছা, এবার আমরা একটু আরো ভিতরে যাই। এখানে ইনপুট নিচ্ছে। আচ্ছা, সুইচ ইজ সেপারেটেড বাই স্পেস। দেখেন এইখানে একটা প্রবলেম হচ্ছে। ধরেন আমরা এতদিন পর্যন্ত কি ইনপুট নিয়েছি? ধরেন ধরেন আমি এখানে ইনপুট দিলাম আমার নেম ফুয়াদ, বা আমাদের পেজের নেম কোড, শুধুমাত্র কোড। তাহলে আমার এখানে কয়টা ক্যারেক্টার? 4টা, তাহলে আমাদের সাইজ হবে 4। আমি এখানে ভিতরে 1 বাড়ায় দিছি। তো এবার আমি রান করলাম কোড। কিন্তু এখন যদি আমার মন চায় না ভাই, শুধুমাত্র কোড না, আমাদের পেজের এত সুন্দর নাম কোড উইথ হৃদয়, পুরোটা দেখতে চাই, সাইজ কত হবে কোড উইথ হৃদয়ের? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, তাহলে এখানে সাইজ দিলাম 15। তাহলে এখানে ডিক্লেয়ার হবে 16, লার্জ করে একটা নাল ক্যারেক্টার হয়ে যাবে। তো রান করি। কিন্তু দেখেন সে শুধুমাত্র কোড প্রিন্ট করছে, বাকিগুলো আর প্রিন্ট করে নাই। প্রবলেমটা কি বলতে পারবেন? স্পেসের জন্য প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন। আমি আবারও বলতেছি, স্ক্যানএফ ফাংশন কখনো স্পেস সেপারেটেড স্ট্রিং ইনপুট নিতে পারে না। আবার বলতেছি, স্ক্যানএফ ফাংশন কখনোই স্পেস সেপারেটেড স্ট্রিং ইনপুট নিতে পারে না। কি বলছে বলেন তো? স্ক্যান ফাংশন হচ্ছে স্পেস থাকলে সে হচ্ছে ইনপুট নিবে না পুরাটা। হ্যাঁ, যে স্ট্রিং এর ভিতরে স্পেস থাকবে সেই স্ট্রিং পুরোটা ইনপুট নিবে না। যতক্ষণ না পর্যন্ত সে কোনো স্পেস পাবে না সে ইনপুট নিতে থাকবে। যখনই সে একটা স্পেস পাবে সে অফ হয়ে যাবে, আর কোনো ইনপুট নিবে না। আপনি সাইজ এখন 1000 দেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এই প্রবলেমের সলিউশনটা কি? এই যে দেখেন ওরা একটা এক্সাম্পল দিছে, সি প্রোগ্রাম টু টেক ইনপুট স্ট্রিং হুইচ ইজ সেপারেটেড বাই হোয়াইট স্পেস। এই যে ওরা দেখেন কি করছে, এই যে %s দিয়ে নিয়ে ট্রাই করতেছে, একটা ইনপুট দিয়েছে গিগস ফর গিগস, বাট আউটপুট আসছে কি? শুধুমাত্র গিগস। তারপরে এগুলা কি আসছে? দেখছেন আউটপুটে কি আসছে? না ভাইয়া। আসে নাই। তাহলে এই সলিউশনটা কি? এটার সলিউশনটাই আমরা এখানে দেখব। আমরা নতুন একটা ফাংশন দেখব, যেই ফাংশনটার নাম হচ্ছে এফ গেটস। ফাংশনটার নাম কি বলেন তো? এফ গেটস। এফ গেটস। এফ গেটস। এই এফ গেটস ফাংশনটা টোটাল 3টা প্যারামিটার নেয়। আমি একটু জুম করি। এই এফ গেটস ফাংশনটা টোটাল 3টা প্যারামিটার নেয়।
প্রথম প্যারামিটারে হচ্ছে এটা একটা ফাংশন, আমরা জানি এই ফাংশনটার ওরা তিনটা প্যারামিটার নেয়। প্রথম প্যারামিটারটা হচ্ছে আপনার স্ট্রিং এর নামটা কি, মানে ভ্যারিয়েবল নেম সোজা কথা। তারপরে এখানে ম্যাক্স দিয়ে বোঝাচ্ছে যে আপনার স্ট্রিং এর ম্যাক্সিমাম সাইজটা কত হবে। ওরা হচ্ছে এই যে ডেফিনেশন সেকশনের মধ্যে এটা ডিক্লেয়ার করে রাখছে। মনে আছে সেই প্রথমে একদম ছোটবেলায় আমরা যখন সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারের একটা ক্লাস দেখছিলাম, আমি বলছিলাম না যে আমরা যত বড় হব তত বাকি সেকশন গুলো দেখবো। এবার দেখছেন ডেফিনেশন সেকশনের কাজ কি, আমরা একটা নাম্বার ডিফাইন করে রাখতে পারি। মানে আমরা হ্যাশ ডিফাইন করতেছি, এর মানে হলো আমার এই ম্যাক্স এই একটা ভ্যারিয়েবলই বলেন ধরতে পারেন যে এই ম্যাক্স ভ্যারিয়েবলের মধ্যে 50 সেট হয়ে আছে। আমরা নর্মালি ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু কিভাবে সেট করি, এই যে এভাবে সেট করি না, যে ভাই ম্যাক্স ইকুয়াল টু 50, এরকম ভাবে করি না। জি ভাইয়া। কিন্তু আমরা যদি একদম ডেফিনেশন সেকশনে কোনো কিছু করতে চাই, এই যে ডেফিনেশন সেকশন একদম এই যে এটার উপরে হেডার ফাইলের নিচে যে হ্যাশ ডিফাইন একটা ভ্যারিয়েবল নিলাম ম্যাক্স 50, এর মানে হচ্ছে এই ম্যাক্স ভ্যারিয়েবলটার মধ্যে 50 আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এত কাহিনী করার কি দরকার ছিল, এটা তো মেইন ফাংশনের মধ্যে ডিক্লেয়ারই করতে পারতেন। কাহিনী আছে, আমরা যখন ফাংশন টপিকটা শিখবো তখন এই কাহিনীটা বুঝাবো কেন আমি এত ভাব ধরে ডেফিনেশন সেকশনে গেলাম। ঠিক আছে, আপাতত বুঝেন যে ডেফিনেশন সেকশনে এরকম ভাবেও ডিফাইন করা যায়। তো এবার আমরা কি করব, যে আমি যেটা করব সেটা হলো আমি ডিক্লেয়ার করে রাখলাম, বা এটাকে এরকম ভাবেও করতে পারি, যা শিখে রাখেন। আগে আমরা আমাদের নিজের নিয়মে করি ইন্টিজার এন, তারপরে আমি স্ক্যানএফ দিয়ে এন এর ভ্যালুটাকে নিয়ে নিলাম এম্পারসেন্ট এন, তারপরে আমি এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম ch n+1 হবে, শেষ। এবার আমি তো মাল্টিপল ইনপুট নিব, সাপোজ আমি ইনপুট নিব এইটা। তো যেহেতু এখানে স্পেস সেপারেটেড ইন্টিজার আছে, আমার স্ক্যানএফ কাজ করবে না, আমাকে ইউজ করতে হবে এফ গেটস। এফ গেটস এর মধ্যে কয়টা প্যারামিটার যায় বলছিলাম, তিনটা প্যারামিটার যায়। তিনটা প্যারামিটার কি কি, প্রথমে হচ্ছে ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল মানে স্ট্রিং এর ভ্যারিয়েবল নেম, আমাদের ভ্যারিয়েবল নেম হচ্ছে নেম দিলাম। এরপরে দিতে হবে আমি কয়টা ক্যারেক্টার নিতে চাই, আমি কয়টা ক্যারেক্টার নিতে চাই সেটা কার মধ্যে আছে, আমার এই এন এর মধ্যে আছে না জি ভাইয়া। সুমাইয়া? আমি জিনিসটা আবার রিপিট করি। এফ গেটস ফাংশনটার মধ্যে টোটাল তিনটা প্যারামিটার যায়। প্রথমে হচ্ছে আপনার স্ট্রিং এর ভ্যারিয়েবল নেম, তারপরে আপনি কয়টা ক্যারেক্টার নিতে চাচ্ছেন সেটা হচ্ছে এন সংখ্যক। এরপরের প্যারামিটারে কি থাকে, এরপরের প্যারামিটারে থাকে একটা কিওয়ার্ড যেটা হলো এসটিডি ইন, এটার নাম হচ্ছে এসটিডি ইন স্ট্যান্ডার্ড ইনপুট। এটাও দিতে হয়, মুখস্থ করেন যে প্রথমে আমাদের স্ট্রিং এর ভ্যারিয়েবল নেম, তারপরে আমি কয়টা ক্যারেক্টার নিতে চাই, আমি এন সংখ্যক নিতে চাই, এবং এখানে একটা প্যারামিটার দিতে হয় এসটিডি ইন। আর এই এতটুকু লেখার মাধ্যমে আপনি একটা স্পেস সেপারেটেড ইন্টিজার ইনপুট নিতে পারবেন, মনে থাকবে? জি ভাই। আচ্ছা ভাই, এসটিডি ইন এটা কি এক্সট্রা করে এটার জন্য আবার ভ্যারিয়েবল নেওয়া লাগবে, না জাস্ট এটা হচ্ছে একটা ফাংশনের এটা মতো ইউজ? জাস্ট কোনটা এসটিডি ইন, এটা জি ভাইয়া। এটা কোনো ভ্যারিয়েবল না, এটা একটা কিওয়ার্ড, মানে সি প্রোগ্রামে একটা কিওয়ার্ড। যেমন স্ক্যানএফ হচ্ছে, আমি স্ক্যানএফ কে, আপনি কি কখনো স্ক্যানএফ কে একটা ভ্যারিয়েবল নেম হিসেবে ব্যবহার করতে পারবেন? এটা একটা ফিক্স না, হুম। রিজার্ভ জিনিস না। জি ভাইয়া। সি প্রোগ্রামিং এর যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলোকে আমরা কখনোই ভ্যারিয়েবল নেম হিসেবে ব্যবহার করতে পারবো না। এগুলোকে বলা হয় রিজার্ভ, মানে সি প্রোগ্রাম এগুলোকে রিজার্ভ করে রাখছে, আপনি এগুলা দিয়ে কখনো ভ্যারিয়েবল নেম হিসেবে ব্যবহার করতে পারবেন না। ঠিক এসটিডি ইনো হচ্ছে এরকম একটা কিওয়ার্ড, নতুন শিখলেন আজকে। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা তো ইনপুট নিয়ে নিলাম, এবার আমরা প্রিন্ট করে দেখবো। সিম্পলি আমরা পার্সেন্টেজ এস ব্যবহার করতে পারি, নেম। এবার দেখেন আমি যদি এই কোডটাকে রান করি, Wait, কি হলো, নেম, আচ্ছা কিছু কি ভুল করছি? ভাইয়া আগে ভ্যারিয়েবলের নাম্বারটা দেওয়া লাগতো না, মানে ওই নামটা স্ট্রিংটা আগে দেওয়া লাগতো না? কোনটা? এই যে এখানে হচ্ছে ইনপুটের, এখানে আমরা তো 15 আগে দিছি, কিন্তু এখন আমরা তো নেমটা আগে রাখছি না, তাহলে তো হচ্ছে স্ট্রিংটা আগে প্রিন্ট করা, মানে ইয়ে করা লাগতো না, দেওয়া লাগতো না? আমরা তো স্ট্রিং দিছি।
আমরা এফ গেটস এর মাধ্যমে স্ট্রিং ইনপুট নিচ্ছি না? না ভাই, আমরা ইনপুটের সেকশনে যে আউটপুটের উপরে। এটা না ভাইয়া, এইদিকে। লাইন নাম্বার বলেন, আপনি লাইন নাম্বার বলেন। ভাইয়া কোডে না তো। হ্যাঁ, এই যে আমরা তো দিছি, এই যে ইনপুট দিছি 15 কোড উইথ হৃদয়। বাট আমরা তো এখানে নেমটা আগে নিছি না, তাহলে স্ট্রিংটা আগে হওয়ার কথা না? কই আমরা নেমটা আগে নিছি? এই যে আমরা এনটা আগে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, সরি সরি, আচ্ছা ওটা তো হ্যাঁ, প্রিন্ট ইটস হবে। ওকে। হ্যাঁ, বাট আউটপুট তো পাচ্ছি না। ওরা পুটস দিয়ে প্রিন্ট করছে, আমি পুটস দিয়ে প্রিন্ট করব কেন? আমি প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করলে সমস্যা কি? আচ্ছা, ভাই একটা কথা তাহলে কি বলি। পারছে? হ্যাঁ, শিওর, বলেন। আই গেস হচ্ছে এফ গেটস নিলে হচ্ছে আমাদের স্ক্যান এক্সট্রা করে নেওয়া লাগে না, আহ, আমি যতটুকু জানি। কি কি নেওয়া লাগে না? স্ক্যানএফটা তো এক্সট্রা করে নেওয়া লাগে না, কারণ ইয়েটা তো এখানে এসে অ্যাড হবে না। এফ গেটস এর মাধ্যমে স্ক্যানএফটা হবে না এখানে। আমি তো স্ক্যানএফ নিয়েছি আমাদের সাইজের জন্য। এটার সাথে তো এটা কোনো সম্পর্ক নয়। আমাদের স্ট্রিং এর সাইজ কত হবে সেটা যে নিতে হবে না ইউজারের কাছ থেকে। হুম, আচ্ছা। আপনার এই স্ক্যানএফ এর সাথে আমার এটার সম্পর্কটা কি? আমাকে ইউজারের কাছ থেকে স্ট্রিং এর সাইজটা নিতে হবে না? যে কত সাইজের স্ট্রিং হবে সেটা তো আমরা ডাইনামিক ভাবে করতেছি, বাট ওরা তো স্ট্যাটিক ভাবে করতেছে। ওরা ফিক্সড একটা সাইজ দিয়ে দিছে 50, বাট আমরা তো সেটা করতে চাচ্ছি না, আমরা করতে চাচ্ছি ডাইনামিক, যে ইউজারের উপর নির্ভর করবে স্ট্রিং এর সাইজ কত হবে। বুঝতে পারছেন? জি ভাই, এবার বুঝছি। হ্যাঁ। আচ্ছা দাঁড়ান তো, প্রিন্টএফ মনে হয় কাজ করবে না। আচ্ছা, আমি পুটস ইউজ করি, পরে আমি বোঝাচ্ছি যে পুটস জিনিসটা কি। আজব। উম max size if 50 defined string variable name string max হচ্ছে আমাদের এটা std in displaying string using puts function. ওকে, আমরা একটা ডিফারেন্ট কম্পাইলারে যাই। আচ্ছা, বুঝতে পারছি, মেবি বাফার প্রবলেম হচ্ছে। 15 দিয়ে এন্টার হিট করতেছি, সেই এন্টারকে মনে হয় ক্যারেক্টার হিসেবে কাউন্ট করতেছে। হুম। হুম, রাইট, বাফার প্রবলেম হচ্ছিল। ওকে। আচ্ছা, কোড উইথ হৃদয় 15 দিছে, ওয়াই প্রিন্ট হইলো না কেন আবার? 15, এখানে 16 তো ডিক্লেয়ার করার কথা। আচ্ছা দেখেন, আমার ব্যাপারটা খেয়াল ছিল না যে আমরা এই যে এফ গেট যে ফাংশনটা আছে না, আমাদের স্ক্যানএফ ফাংশন আমরা যেটা যখন ব্যবহার করতেছিলাম এর আগের এক্সাম্পলে, যে এখানে সাইজ দিচ্ছিলাম, তারপরে হচ্ছে আমরা স্ট্রিং দিচ্ছিলাম, কিন্তু 15 পরে যে আমরা একটা এন্টার হিট করতেছি, আমরা যখন এই জিডিবি তে ইনপুট দিচ্ছি, দেখবেন 15 পরে একটা এন্টার হিট করা লাগে কিন্তু স্ট্রিং দেওয়ার জন্য, রাইট? এটা তো জানেন। জি ভাইয়া। কিন্তু ওয়ান কম্পাইলারে আমরা একবারে দিয়ে দিই দেখে ব্যাপারটা বোঝা যায় না।
তো এফ গেটস এর প্রবলেমটা হচ্ছে আপনি 15-র পরে যখন এন্টার হিট করতেছেন সে ওই এন্টারটাকে একটা ইনপুট মনে করে। তো এটার জন্য আমাদের যেটা করতে হয় যে এই যে আমরা এনটা যে ইনপুট নিচ্ছি এখানে, ওই এনটা ইনপুট দেওয়ার পরে যে এন্টারটা আমরা হিট করতেছি সেটা যাতে এই এফ গেটস না নিতে পারে, এজন্য আমরা একটা ফাংশন এখানে ব্যবহার করতে পারি গেট ক্যারেক্টার, যেটা আমরা আগে মনে আছে বাফার প্রবলেমের ক্লাসে দেখাইছিলাম যে ক্যারেক্টারটা ইনপুট নেওয়ার আগে আমরা একটা স্পেস ইউজ করতাম স্ক্যানএফ এর ভিতরে, কিন্তু আমরা তো এখানে কোনো স্ক্যানএফ ইউজ করিনি, রাইট? জি ভাইয়া। এই জন্য আমরা হচ্ছে গেট ক্যারেক্টার নামে একটা ফাংশন ইউজ করতেছি। যেই গেট ক্যারেক্টার ফাংশনের কাজ হচ্ছে ওই যে আমরা ইন্টিজার ইনপুট নেয়ার পরে যে এন্টারটাকে হিট করতেছি সেই এন্টারটা ও নিয়ে নিচ্ছে। এই জন্য আমাদের এখন আর কোনো প্রবলেম করতেছে না। তো এন যদি এখানে হয় 15 এবং আমরা এখানে কয়টা নিচ্ছি 15 আর এক হচ্ছে 16, 16টা ডিক্লেয়ার করতেছি, তাহলে আমার কোড উইথ হৃদয় সেখানে স্টোর হয়ে যাচ্ছে। তো এবার আমি এটাকে অফ রাখি, আমরা আমার সেই প্রিন্টএফে ফিরে যাই। এবার যদি কোডটাকে রান করি, এবার দেখেন কোড উইথ হৃদয় বাট ওয়াইটা আসে নাই, খেয়াল করছেন? জি ভাইয়া। এটার প্রবলেমটা কি জানেন? জানেন না? এবার বলি এটার প্রবলেমটা কি। আমরা এই যে এফ গেটস এর মধ্যে এন যে দিছি না, এটার সাথে এক যোগ করি তো, দেখি তো প্রবলেম ফিক্স হয় কিনা। দেখেন এখন প্রবলেম ফিক্স হয়ে গেছে। এইখানেও সেম কাহিনী যে ভাই তুমি এফ গেটস দিয়ে ইনপুটটা নিবা, নেম ভ্যারিয়েবলের মধ্যে নিবা, তোমার এন এর মধ্যে 15টা আছে। এখন তুমি যদি এখানে এনটাই চাও তাহলে তো তোমার নাল ক্যারেক্টারটা তুমি কন্ট্রোল করলা না, তাহলে এই জায়গাটাতেও তোমাকে নাল ক্যারেক্টারটাকে কন্ট্রোল করতে হবে। এই জন্য আমরা এখানে +1 ব্যবহার করছি, মনে থাকবে তো? জি ভাইয়া। আমরা যখন এইরকম স্পেস সেপারেটেড স্ট্রিং ব্যবহার করব, আমি একবারে আবার ক্লিন কোড লিখি, বুঝেন, আবার একদম ক্লিন কোড। প্রথমে আমাকে সাইজটা ইনপুট নিতে হবে, সবকিছু মাথা থেকে বের করেন, এবার বুঝেন একদম ক্লিন কোড। স্ক্যানএফ %d, $n। এখন এই যে আমরা ইন্টিজারটা যে ইনপুট নিব, নিয়ে একটা এন্টার হিট করা লাগে না আমাদের? জি ভাইয়া। আপনি কি বুঝতেছেন সুমাইয়া? আমাকে একটু কনফার্ম করেন। হ্যাঁ ভাইয়া, বুঝতেছি, সমস্যা নেই। হ্যাঁ, ওই এন্টারটা যাতে করে কোনো প্রবলেম না করে এই জন্য আমরা এখানে গেট ক্যারেক্টার ফাংশনটা ব্যবহার করতেছি, যেটা আজকে আপনারা নতুন দেখলেন বাফার প্রবলেমের জন্য। ওকে, এটা শেষ। এবার আমরা কি করব, আমরা আমাদের ক্যারেক্টার স্ট্রিংটা ডিক্লেয়ার করব, ক্যারেক্টার নেম এন যেটা হবে তার চেয়ে এক বেশি দিলাম। এবার আমরা এফ গেটস এর মাধ্যমে ইনপুটটা নিব। কেন নিব এফ গেটস এর মাধ্যমে? কারণ আমাদের এখানে স্ট্রিং এর মধ্যে স্পেস আছে এই জন্য। তো এফ গেটস এর ভিতরে 3টা প্যারামিটার যায়, প্রথমে ভ্যারিয়েবল নেম, তারপর আমাদের সাইজ +1, তারপর আমাদের std in, হয়ে গেল। এবার আমরা এই স্ট্রিংটাকে প্রিন্ট করে দেখব, printf %s, নেম, রান করি। কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, এবার আমরা এই প্রিন্টএফ এর পরিবর্তে প্রিন্টএফ লিখতে হলে আমাদেরকে অনেক কাহিনী করতে হয়, %s দিতে হয়। আমরা এটাকে না লিখে আমরা আরো শর্টকাটে কোড করতে পারি, দিতে পারি পুটস। পুটস একটা ফাংশন যেটা দিয়ে আমরা শর্টকাটে একটা স্ট্রিং কে প্রিন্ট করতে পারি সেম আউটপুট। দ্যাট মিন্স আমরা প্রিন্টএফ এর পরিবর্তে পুটস ইউজ করতে পারি, এই যে আমি এখানে সাইডে লিখে দিলাম, অর প্রিন্টএফ ফাংশন পুটস ইউজ করতে পারি, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা সিম্পল এক্সাম্পলে। এটা গেল আমাদের এফ গেটস, এফ গেটস ফাংশন ইন সি প্রোগ্রামিং। আপনারা কিন্তু আমাদের কোড উইথ হৃদয়ের প্রোফাইলে গেলে মেবি এই কোডগুলো দেখতে পারবেন, আই হোপ সো। এই যে কোড উইথ হৃদয়ের প্রোফাইলে যদি আসেন দেন কোর্সে যান, তখন কিন্তু এই কোডগুলো দেখতে পারবেন। আমি যে কোডগুলো সেভ করি, কখনো কি গিয়ে দেখছেন যে দেখা যায় কিনা? জি ভাইয়া, দেখা যায়। হ্যাঁ, কোড উইথ হৃদয়ের প্রোফাইলে যদি আপনারা যান ওয়ান কম্পাইলারে, তখন কিন্তু আপনারা এই কোডগুলো দেখতে পারবেন। ওকে, অনেকেই তো আসে 302 প্রোফাইল ভিউ। আচ্ছা,
তো এবার আমরা যাই আমাদের নেক্সট এক্সাম্পল। আমার সি প্রোগ্রাম কই গেল? আচ্ছা, তো আমাদের নেক্সট এক্সাম্পল আমরা নতুন একটা জিনিস দেখব, সেটা হলো ধরেন আমরা আবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি n, এত লাইন দরকার নাই, এবার একটু আমরা বড়দের মতো কোড করি, কমা এম্পারসেন্ড n। ওকে, তো আমরা nটাকে নিলাম, এবার আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করব, নেম n+1। এবার আমাদেরকে এই স্ট্রিংটা ইনপুট নিতে হবে। আমি ধরলাম কোনো স্পেস সেপারেটেড ইনপুট না, স্ট্রিং না, খুবই সহজ সরল একটা স্ট্রিং। সেটা কেমন? কোড, CODE বা CWR। তো CWR সাইজ কত? 3, আমাদের পেজের শর্ট নেম CWR। তো এখন এই যে CWR টা আমি ইনপুট নিব, আমরা নর্মালি কি করি? স্ক্যানএফ ইউজ করি, কারণ এখানে তো কোনো স্পেস নাই। সো স্পেস না থাকলে সহজ সরল ভাইটাকে আমি ডাক দিতে পারি, সেটা হলো স্ক্যানএফ, যে ভাই তুমি ইনপুটটা আমাকে নিয়ে দাও, নেম। কোনো সমস্যা নেই। আমি একটু আগে শিখছিলাম না, পুটস দিয়ে হচ্ছে প্রিন্ট করা, সেই পুটস দিয়ে প্রিন্টও করে দিই, কোনো সমস্যা নেই। এবার আমি এটাকে রান করি, CWR প্রিন্ট হয়েছে। এবার আমি জানেন চাইলে এই স্ক্যানএফ এর শর্টকাট আছে, সেটা হচ্ছে অনলি গেটস। গেটস, এবার রান করি, এই কাজ করলো না কেন? আচ্ছা, গেটস না গেট কোনটা দেখি তো? গেটস এন্ড পুটস, হ্যাঁ ঠিকই তো আছে, গেটসই তো। দাঁড়ান তো, গেটস এর এক্সাম্পল, গেটস এ কি নতুন কোনো সিনট্যাক্স অ্যাড করছে ওরা? আরে অনেক বেশি চলে আসছি। এটা তো নাল ক্যারেক্টার, কিভাবে হচ্ছে প্রিন্ট করে সেটা, স্ট্রিং লেন্থ। আচ্ছা, গেটস এর এক্সাম্পলটা এখানে দেয় নাই, সো প্রবলেম নাই। গেটস ইন সি প্রোগ্রাম। আচ্ছা, এফ গেটস এন্ড গেটস ডিজিটালেশন, এটা অনেক ভালো ওয়েবসাইট, কয়েকদিন যাবত বেশ ভালো ভালো আর্টিকেল আপলোড করতেছে। স্ক্যানএফ, এই যে গেটস, ওরা একটা আরে আবার কি টাকা পয়সা চাইবে নাকি? মানে ক্যাশ না দিলে কাজই করতে দেয় না। আচ্ছা, ওকে, গেটস এই যে একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করছে, এন্টার দ্য স্ট্রিং গেটস \n নিছে, তারপর হচ্ছে স্ট্রিংটাকে প্রিন্ট করে দিছে, এন্টার দ্য স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা সেটাই করছি। গেটস এন্ড পুটস, গেটস দিয়ে হচ্ছে ইনপুট নিলাম, এন্ড পুটস দিয়ে হচ্ছে আউটপুট করলাম, বাট এটা রান হচ্ছে না। গেটসও কি বাফার নেয়? দেখি তো। আচ্ছা, বাফার প্রবলেমের জন্য যে ফাংশনটা বলছিলাম, সেই ফাংশনের নাম মনে আছে আপনার? গেট ক্যারেক্টার মানে গেট CAR। ক্যারেক্টার, ইয়েস, ইয়া এক্স্যাক্টলি, গেট ক্যারেক্টার। আমার মনে হয় গেটস হচ্ছে বাফার প্রবলেম করে। হ্যাঁ, গেটস বাফার প্রবলেম, বাট ওরা এখানে ফিক্স করলো কিভাবে? \n কি ফিক্স করে দিছে নাকি দেখি তো। আচ্ছা, ওরা এখানে প্রিন্টএফ ইউজ করছে, আমরা প্রিন্টএফ ইউজ করবো না, আমরা হচ্ছে দুইটাই গেটস এন্ড পুটস ইউজ করবো। তাহলে আই থিঙ্ক হচ্ছে ওই যে তার মানে আমরা যেটা বুঝলাম যে এফ গেটস এন্ড গেট দুইটাই কিন্তু বাফার প্রবলেম করে। এই জিনিস, এই ছোট ছোট জিনিসগুলো নোট করে নেন, এগুলো কিন্তু খুব কাজের জিনিস। যে বাফার প্রবলেম কে কে করে? এফ গেটস ফাংশনে বাফার প্রবলেম করে, গেটস ফাংশনে বাফার প্রবলেম করে। তার মানে আপনি যদি গেটস ফাংশনটা ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনার এই গেট ক্যারেক্টার জিনিসটাকে ব্যবহার করতে হবে, মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আচ্ছা, গেটস আর এফ গার্ডস এর তফাৎটা কি? গেটস আর এফ গেটস এর মধ্যে তফাৎটা কি আপনি এখনো বুঝেন নাই? মানে সেম ভাবেই তো প্রিন্ট হচ্ছে। এফ গেটস কি ওই যে স্পেসের জন্য শুধু ইয়ে হয়, আর গেটস স্পেস ইয়ে করতে পারে না?
হ্যাঁ, গেটস হচ্ছে স্ক্যানএফ এর শর্টকাট, আর এফ গেটস হচ্ছে আপনি যদি স্পেস সেপারেটের স্ট্রিং ইনপুট নিতে চান। মানে আমরা ওই যে স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ এস দিয়ে কমা দিয়ে ভ্যারিয়েবল নেম দিয়ে ইনপুট নিতাম না, ওইটার শর্টকাট হচ্ছে গেটস। জি ভাই সাপোজ, এবার আচ্ছা এবার বুঝছেন তো আপনি শিওর? হ্যাঁ জি ভাই বুঝছি। হ্যাঁ, তো আমরা গেট ক্যারেক্টারটা কোথায় ব্যবহার করলাম? এই যে আমরা যে ইন্টিজার ইনপুটটা নেওয়ার পরে যে একটা এন্টার হিট করি, আমরা এখানে একবারে দিয়ে দিয়ে দেখে সেটা বোঝা যায় না। এই যে আমি থ্রির পরে যে, এই যে দেখেন ব্যাপারটা এরকম, যে আমি যে থ্রির পরে এন্টারটা হিট করে তারপরে যে সিডাব্লিউ বারটা ইনপুট দিয়েছি, এই যে এন্টারটা হিট করলাম, ওইটাও কিন্তু একটা ক্যারেক্টারের মতো নিয়ে নেয়। বাফার প্রবলেমের ক্লাস থেকে আমরা জানি। তো ওই বাফার প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা গেট ক্যারেক্টারটা ব্যবহার করলাম। তারপরে আমরা স্ট্রিংটাকে ডিক্লেয়ার করলাম, তারপরে আমরা গেটস দিয়ে ইনপুট নিলাম। এই গেটস দিয়ে যদি ইনপুট নেন তাহলে আপনাকে এই বাফারটাকে হ্যান্ডেল করতে হবে। দেখেন আমি বাফারটাকে যদি কমেন্ট করে রাখি, আর এখানে যদি আমি গেটসটাকে না নিয়ে আমি যদি ডিরেক্ট স্ক্যানে ব্যবহার করি, তাহলে ওই প্রবলেমটা হবে না। পার্সেন্টেজ এস কমা নেম, এম% নেম। এবার যদি আমি রান করি তাহলে আমার এই প্রবলেমটা হচ্ছে না। কিন্তু আমি যদি স্ক্যানে ব্যবহার না করে গেটস ব্যবহার করি, তাহলে কিন্তু আমার এইটাকে হ্যান্ডেল করতে হবে। এই যে সিডাব্লিউআর আসছে। এখন আমি যদি বাফারকে হ্যান্ডেল না করি তাহলে দেখেন কি হয়, এই যে আউটপুট নাই। কারণ কি? কারণ ওই যে ওই এন্টারটাকে সে ক্যারেক্টার মনে করতেছে। ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। মোট কথা, আপনাকে যদি কোনো স্পেস সেপারেটেড স্ট্রিং দেয়া হয়, আপনাকে এফ গেটস ব্যবহার করতে হবে। আর না দেওয়া থাকলে আপনি স্ক্যানএফ গেটস যে কোনো একটা ব্যবহার করতে পারেন। গেটস হচ্ছে শর্টকাট, যেটা ইউজ করলে আপনাকে বাফার হ্যান্ডেল করতে হবে। আর যদি আপনি বাফার হ্যান্ডেল না করতে চান তাহলে আপনি স্ক্যানএফ ব্যবহার করবেন। ঠিক আছে? জি ভাই। তো এই হলো, আমরা ইউজ অফ গেটস দেখলাম এন্ড পুটস দেখলাম, ইউজ অফ এফ গেটস দেখলাম। এবার হচ্ছে একটা স্ট্রিং এর নাল কিভাবে বের, মানে একটা স্ট্রিং এর লেন্থ কিভাবে ব্যবহার করতে হয় ইউজিং নাল ক্যারেক্টার, এটা আমরা দেখব। এন্ড অলরেডি আমরা এটা দেখে ফেলছি যে একটা স্ট্রিং এর লেন্থ কিভাবে বের করতে হয় ইউজিং দ্য স্ট্রিং লেন্থ ফাংশন। এটা আমরা দেখে ফেলছি। স্ট্রিং কপিটাও আমরা দেখব এবং বেসিক অপারেটর দেখব। আর এই তিনটা টপিকই হচ্ছে প্রবলেম সলভিং টপিক। সো এই তিনটা টপিকেরই আমাদের হচ্ছে রিসোর্স চলে আসবে। এখন আমার জিনিসটা হচ্ছে আপনি এই টপিকগুলোর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা। আর এই সাইজ অফ অপারেটর আপাতত না দেখলেও চলবে, এটা এতটা ইউজ করা হয় না, শুধু 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 দরকার নেই। বলেন এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? না ভাই প্রবলেম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। বাকি যে তিনটা টপিক আছে এগুলো প্রবলেম সলভিং। সো এগুলোর রিসোর্স চলে আসবে। আমার মেইন উদ্দেশ্যটা থাকবে আপনাকে 2 ঘন্টাতে একদম কোর বেসিকটাকে ভালো মতো স্ট্রং করে দেয়া। তারপরে আপনি প্রবলেম সলভিং এর রিসোর্স আপনি একটু টাইম নিয়ে দেখলেন, একটু রিল্যাক্স হয়ে তারপর টাইম নিয়ে দেখলেন। এটা খুব ভালো কাজ করে আই থিংক। আপনার কাছে কি মনে হয়? জি ভাইয়া, কিন্তু মাঝে প্রবলেম মাঝে হলে, ওই হ্যাঁ তো বলেন। অলসমি লাগে রিসোর্স গুলো দেখতে, এটাই সমস্যা। কি করব রিসোর্স বুঝি নাই। মানে দেখা যায় হাতে টাইম থাকে না, আবার অলসামি লাগে রিসোর্স গুলো দেখতে। ক্লাস দেখা যায় ক্লাসে শেষ হয়ে যায়, কিন্তু রিসোর্স আবার হুম। দেখা ইয়ে করা এটা সমস্যা। কিন্তু আমি তো মনে করি যে ক্লাসের মধ্যে এত কিছু মানে একবারে যদি আমি বুঝাই, তখন দেখা যায় যে অনেক স্টুডেন্ট বোরিং হয়ে যায়। যে দেখা যাচ্ছে আমি যদি এখন এই রিসোর্স টপিকও বুঝাইতে যাই, ক্লাসের ডিউরেশন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়। এত টাইম কিন্তু মনোযোগ ধরে রাখাটাও পসিবল হয় না। কিন্তু ধরেন আমি এখন আপনাকে বেসিকটা বুঝাই দিছি, আপনি ধরেন এখন আধা ঘন্টা একটা ব্রেক নিলেন, ব্রেক নিয়ে তারপরে আপনি রিসোর্স গুলো দেখা শুরু করলেন, সেটাও কিন্তু আমারই ক্লাস। ব্যাপারটা এই জিনিস আমি অন্য কারো ক্লাস দিচ্ছি না, বেশিরভাগ ক্ষেত্রে আমারই ক্লাস থাকে। তো আমার বোঝানোর ধরনটাও মনে হয় সেমই থাকে। আর প্রতিদিন তো সাপোর্ট সেশন হয়, বুঝতে প্রবলেম হলে সাপোর্ট সেশনে আসবেন, যে ভাই এই রিসোর্স ভিডিওটা বুঝি নেই, আপনি একটু বুঝিয়ে দেন আমাকে, 3-4 বার দেখছি তো বুঝি নেই। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আজকের মতো উঠতে পারি। ঠিক আছে? আর রিসোর্স ভিডিওগুলো কিন্তু আপনাদের এই যে এখানে লিংক করা হয়ে যাবে, আমি গ্রুপে বলে দিব যে লিংক করা হয়ে গেছে, আপনারা এখন দেখতে পারেন। ওকে ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।